আব্বু তুমি নাকি আমাকে ডেকেছো? হুম। কেন আব্বু, কিছু বলবে? হুম, আমি আর তোমার আঙ্কেল মিলেই ঠিক করেছি সামনে শুক্রবার তোমার আর তোমার আঙ্কেলের মেয়ে সোহানার বিয়ে দিব। এত তাড়াতাড়ি কেন আব্বু? তোমার আঙ্কেল নাকি পরের সপ্তাহে বিদেশে চলে যাবেন, তাই বিয়েটা এত তাড়াতাড়ি দিতে বলল। আর তোমাকে এই কয়েকদিন অফিসে যেতে মানা করছে। আচ্ছা ঠিক আছে। তারপর ফারহান খাওয়া দাওয়া করে বন্ধুদের কাছে আসলো। এসে দেখে সবাই বসে আছে, তাই সবাইকে দাওয়াত দিয়ে বাসায় চলে আসলো। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। কালকে ফারহানের বিয়ে, তাই ফারহান রাতে বন্ধুদের সাথে কথা বলে সোজা বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখে অনেক মেহমান এসেছে। তারপর সেও খাওয়া দাওয়া করে রুমে এসে বসে রইলো। দুপুরে আব্বুর রুমে আসলো এবং বিয়ের পাঞ্জাবি দিয়ে গেল এবং তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে বললো। কিছুক্ষণ পর ফারহান রেডি হয়ে নিচে গেল। তারপর সবার সাথে আঙ্কেলদের বাসার দিকে রওনা দিল। প্রায় 40 মিনিট পর আঙ্কেলদের বাসায় পৌঁছে গেল। এখন ফারহান একা একা বসে আছে আর ওর সব হারামি বন্ধুগুলো চলে গেছে মেয়ে পটাতে। অনেকক্ষণ পরে কাজে এসে বিয়ে পড়িয়ে গেল। এখন ওদের বউ নিয়ে বাড়ি ফেরার পালা। সোহানাকে বিদায় দেওয়ার সময় আঙ্কেল অনেক কান্না করেছিল আর সোহানাও অনেক কান্না করেছে। তারপর সোহানাকে নিয়ে গাড়িতে এসে বসলো। বাসায় ফেরার পথে সোহানার আর ফারহানের মধ্যে কোনো কথা হয়নি। বাসায় এসে পড়েছে। বাসায় আসার পরে সোহানাকে ওর রুমে নিয়ে যাওয়া হলো আর ফারহান চলে গেল ছাদে বন্ধুদের কাছে। বন্ধুদের সাথে কথা বলতে বলতে প্রায় 12টা বেজে গেল। একটু পরে আব্বু কল দিল। কল ধরতেই, কোথায় তুমি? এই তো ছাদে। তাড়াতাড়ি নিজের রুমে যাও। তারপর ফারহান ওর রুমের দরজার সামনে চলে আসলো, কিন্তু ভেতরে যেতে অনেক ভয় করছে। অবশেষে সব ভয় কাটিয়ে নিজের রুমে প্রবেশ করলো। বাসঘরে ঢুকতেই বউ বলল, দেখুন, আপনি আমার কাছে আসবেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না, আর আমি আপনাকে স্বামীর অধিকারও দিতে পারবো না। সোহানার মুখে এমন কথা শুনে ফারহান পুরাই অবাক হয়ে গেল। তারপর নিজেকে একটু স্বাভাবিক করে সোহানাকে বলল, আমাকে আপনি কিসের জন্য স্বামী হিসেবে মানতে পারবেন না, সেই কারণটা কি জানতে পারি? আসলে আমি নীল নামের একটা ছেলেকে অনেক ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? বাবার ভয়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমাকে বিয়ে না করে ছেলেটার সাথে পালিয়ে যাইতেন। আসলে তার বাবার ব্যবসার জন্য নীল এখন দেশের বাইরে আছে, তাই পালিয়ে যেতে পারিনি। আর বাবার কাছে শুনেছি আপনি অনেক ভালো, তাই ভাবলাম আপনাকে বোঝালে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, তাই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আপনি কি আপনার আর নীলের সম্পর্কের কথা আঙ্কেলকে বলছেন? না। না বলে কেন আমাকে বিয়ে করলেন? জানেন, আপনার আর আমার আব্বু সেই ছোটবেলার বন্ধু। এখন যদি তারা এইসব কথা জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছেন? কথা বলছেন না কেন? সোহানাকে কিছু না বলে কান্না করে দিল। আমি এত কিছু বুঝি না, আমি শুধু নীলকে চাই। আর যদি আমি নীলকে না পাই তাহলে এই ছুরি দিয়ে নিজেকে শেষ করে ফেলবো। আপনাকে কিছুই করতে হবে না। আপনি আপনার নীলের কাছে যেতে পারবেন, কিন্তু একটা শর্ত আছে। বলেন কি শর্ত? আমি নীলের জন্য সব শর্ত মানতে রাজি আছি। শর্তটা হলো আমাদের মাঝে যে কোনো সম্পর্ক নেই সেটা কাউকে বুঝতে দিতে পারবেন না। যতদিন এই বাড়িতে থাকবেন ততদিন আমার মা বাবাকে আপনার মা বাবা মনে করে সেবা যত্ন করতে হবে। আপনি কি আমার শর্ত মানতে পারবেন? পারবো। আচ্ছা নীল, কতদিন পরে দেশে আসবে? 7 মাস। ও, এখন ঘুমান তাহলে। আচ্ছা। তারপর ফারহান বিছনা থেকে একটা বালিশ আর একটা চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লো আর সোহানা খাটে গিয়ে শুয়ে পড়লো। ফারহান সোফাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করলাম না, শুধু বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করব বলে, নিজের সবটুকু দিয়ে বউকে ভালোবাসবো বলে। আর সেই বউ কিনা আমাকে স্বামী হিসেবে মানে না। হায় রে কপাল। এগুলো ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা কষ্টের অশ্রু চোখের একটা কোণা দিয়ে বাহির হয়ে গেল। ফারহান চোখের জলগুলো মুছে ঘুমানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না। শুধু বুকের বাম পাশে চিনচিনে ব্যথা করছে আর চোখ দিয়ে নোনা পানি পড়ছে। চোখের পানি মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। ফজরের আজানের সময় ফারহানের ঘুমটা ভেঙে গেল। ফ্রেশ হয়ে অজু করে চলে গেল নামাজ পড়তে। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে চলে আসলো বাসাতে। বাসায় আসার পরে চলে আসলো নিজের রুমে গিয়ে দেখে সোহানা ঘুম থেকে উঠে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। ফারহান সেদিকে খেয়াল না করে চলে গেল ছাদে বসে আছে। এমন সময় সোহানা ওর কাছে আসলো আর পাশে দাঁড়ালো। ফারহান সোহানাকে দেখে বলল, কি সোহানা, কিছু বলবেন? কি বলবেন বলেন। আসলে ফারহান, আপনি কিছু মনে করবেন না আমার কথাতে। আরে বলেন তো, আমি কিছু মনে করব না। প্লিজ, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার আর আপনার ডিভোর্সের ব্যবস্থা করুন, প্লিজ। সোহানার মুখে কথাটা শোনার পরে অনেক কষ্ট পেল ফারহান। আসলে ফারহান নিজের জন্য কষ্ট পাচ্ছে না, ওর কষ্ট হচ্ছে ওর আব্বু আম্মুর কথা ভেবে।
তারা যদি জানতে পারে যে তার ছেলের বউ বিয়ের একদিন পরে ডিভোর্স চেয়েছে, তাহলে তারা কতটা কষ্ট পাবে। নিজেকে তারা অনেক বড় অপরাধী মনে করবে, কারণ তাদের কারণে ফারহান এই বিয়েটা করেছে। এগুলো ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল মাটিতে গড়িয়ে পড়লো। ফারহান তাড়াতাড়ি চোখের জল মুছে বলল, এখন আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে সোহানা ফারহানকে দুটো থাপ্পড় দিল। ফারহান গালে হাত দিয়ে বসে পড়ল। থাপ্পড় দুটো এত জোরে লেগেছে যে ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। ফারহান থাপ্পড় খেয়ে বসে আছে। তখন সোহানা বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়! তুই আমার মুখের উপরে কথা বলিস। তোকে একটা ভালো মানুষ মনে করেছি, কিন্তু আমার জানা ছিল না যে কোনো ছোট লোক কখনো ভালো মানতে পারে না। আর তুই আজকের পরে